হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে। ওকে, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে অ্যালডিহাইড কিটোন প্রিপারেশনের একটা খুব গুরুত্বপূর্ণ রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন এবং এটা খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ওকে, সো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে দেখো, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে যেটা হচ্ছে আমাদের প্রথম জানতে হবে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের সাবস্ট্রেট কি। সাবস্ট্রেট হচ্ছে এটাকে বলা হয় ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট সাবস্ট্রেট। এটা কি দেখো, এটা হচ্ছে একটা ফেনোলিক এস্টার। ওকে, এটা হচ্ছে একটা ফেনোলিক এস্টার। ওকে, কোন একটা ফেনোলিক এস্টারকে তুমি যদি কোনো একটা ফেনোলিক এস্টারকে একটা লুইস অ্যাসিড মানে LCl3 BF3 FeCl3 এই টাইপের কোন একটা লুইস অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে এই কম্পাউন্ডটা রিঅ্যারেঞ্জ করে কি তৈরি হয়? এই কম্পাউন্ডটা রিঅ্যারেঞ্জ করে যেটা তৈরি হয় সেটা হলো দেখো, এই ধরনের একটা অর্থো সাবস্টিটিউট প্রোডাক্ট ফেনল তৈরি হতে পারে বা একটা প্যারা সাবস্টিটিউটেড ফেনল তৈরি হতে পারে। একটা অর্থো সাবস্টিটিউটেড ফেনল তৈরি হতে পারে বা একটা প্যারা সাবস্টিটিউটেড ফেনল তৈরি হতে পারে। তার মানে তুমি যদি একটা কি করো, ফেনোলিক এস্টারকে কোনো একটা লুইস অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে একটা অর্থো সাবস্টিটিউটেড প্রোডাক্ট ফেনল তৈরি হতে পারে বা প্যারা সাবস্টিটিউট ফেনল তৈরি হতে পারে এবং সেটা হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ড থাকবে সেখানে। ওকে, তো এটা কখন তৈরি হবে দেখো, যদি টেম্পারেচার 370 কেলভিনের উপরে থাকে তাহলে তৈরি হবে এই প্রোডাক্ট। আর যদি সাধারণত টেম্পারেচার রুম টেম্পারেচারের কাছাকাছি থাকে তাহলে তৈরি হবে আমাদের এই প্যারা প্রোডাক্ট। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এই ধরনের একটা সাবস্ট্রেটকে বানাবো কিভাবে। ওকে, এই ধরনের সাবস্ট্রেট বানানো খুবই সোজা। দেখো, আমরা এই ধরনের সাবস্ট্রেট কি আগে আমরা দেখবো এই ধরনের সাবস্ট্রেট। ওকে, আমরা আগে মেকানিজম নিয়ে আলোচনা করব, তারপর আমরা এই ধরনের সাবস্ট্রেট কিভাবে বানাবো সেটা আমরা দেখব। ওকে, তো এই রিঅ্যাকশনের মেকানিজম কিরকম? মেকানিজম দেখো, এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজমটা হচ্ছে তুমি কি করেছো, এই ধরনের একটা কম্পাউন্ড নিয়েছো, তার সঙ্গে রিয়াকশন করিয়েছি আমরা লুইস অ্যাসিডের। এখন দেখো, এখানে লুইস অ্যাসিড কাকে বলে? লুইস অ্যাসিড তাদের বলা হয় যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে দেখো, এখানে এই অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এই অক্সিজেনের মাথাতেও লোন পেয়ার আছে। তাহলে এ লুইস অ্যাসিড এই লোন পেয়ার নিতে চায়, আর এখানে দুটো লোন পেয়ার দেওয়ার মতো সাইট আছে। দেখো, এই অক্সিজেন দিয়েও লোন পেয়ার নিতে পারে, এই অক্সিজেন দিয়েও লোন পেয়ার নিতে পারে। তাহলে দেখো, এই অক্সিজেনের দিয়ে লোন পেয়ার দিতে পারে, এই অক্সিজেনে যদি লোন পেয়ার দিতে পারে, তাহলে কোনখান থেকে লোন পেয়ারটা ডোনেট হবে? লোন পেয়ার ডোনেট হবে, দেখো এটা একটা এসপি, এটা হচ্ছে একটা sp2 হাইব্রিডাইজ কার্বন, আর এটা দেখো একটা sp3 হাইব্রিডাইজ কার্বন। ওকে, তাহলে যেহেতু এটা লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর ইলেকট্রন ডোনেট করার প্রবণতা বেশি হবে রাদার দ্যান এই কার্বনিল। ওকে, তাহলে আমরা ইলেকট্রন ডোনেশনটা কোথা থেকে করব না, ইলেকট্রন ডোনেশনটা হবে দেখো আমাদের এইখান থেকে এই লুইস অ্যাসিডের দিকে। তাহলে এখান থেকে আমাদের তৈরি হলো কি, দেখো আমাদের তৈরি হলো ও এই দেখো, এটা LCl3 সঙ্গে কোঅর্ডিনেট করেছে। এবার LCl3 ইলেকট্রন নিয়েছে এ মাইনাস, এই অক্সিজেন ইলেকট্রন দিয়েছে এই প্লাস। এবার দেখো, এখানে এর পরের স্টেপে এই বন্ডটা ভেঙে এই মাথায় এভাবে উঠবে। তাহলে কি তৈরি হলো দেখো এখান থেকে, দেখো ও LCl3 মাইনাস, আর এখানে তৈরি হয়েছে দেখো একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে আমাদের এখানে, এই এই ধরনের একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। ওকে, এবার আমাদের যেটা দেখার বিষয় হচ্ছে, তোমাদের এই স্টেপে প্রশ্ন আসতে পারে আপনি এই আচ্ছা আমি কেন এই বন্ডটা ভাঙলাম না, আমি এই অক্সিজেনের সঙ্গে বেঞ্জিনের বন্ডটা কেন ভাঙলাম না? দেখো, এই বন্ডটা এই লোন পেয়ারটা এর সঙ্গে রেজোনেন্সে থাকতে পারে। তাহলে কি হয়, এই যে অক্সিজেন আর এই যে বেঞ্জিনের সঙ্গে যে বন্ডটা, সেটা দেখতে সিঙ্গেল বন্ড হলেও এটা পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার কিছুটা আছে। তাই এই অক্সিজেন আর এই বেঞ্জিনের বন্ডটা
খুবই স্ট্রং বন্ড। ন্যাচারালি অক্সিজেনকে এই এত লো টেম্পারেচারে এই অক্সিজেন কার্বন ডাবল বন্ডটাকে ভাঙা যায় না, তাই আমরা এই বন্ডটাকে না ভেঙে এই বন্ডটাকে ভাঙলাম। এবার কি হবে দেখো, বেনজিন রিং একটা ইলেকট্রোফাইল পেয়েছে, আবার দেখো এখানে এই অক্সিজেনটা ইলেকট্রন ডোনেট করে অর্থ প্যারাতে কি হয়েছে, ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। দেখো এইভাবে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে অর্থ প্যারাতে ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যদি এই ইলেকট্রনটা এখানে পড়ে, তাহলে এটা এখান থেকে এখানে অ্যাটাক হতে পারে এভাবে, তাহলে কি তৈরি হবে দেখো, কি তৈরি হবে দেখো, ও আর এই হলো এইচ, এই ওকে। এবার দেখো অক্সিজেন AlCl3 মাইনাস এখানে একটা প্লাস চার্জ। এবার আমরা জানি যে অ্যালুমিনিয়াম বা বোরন বা গ্রুপ 13-এর যারা এলিমেন্ট তারা লুইস অ্যাসিড ফর্ম করে, বাট সেই লুইস অ্যাসিড যত তাড়াতাড়ি ইলেকট্রন নিতে চায় ঠিক মাইনাস চার্জকে আবার তত তাড়াতাড়ি সরিয়ে দিতে চায় তারা, মানে তারা নেবে আবার মাইনাস চার্জটাকে তারা রাখতেও পারবে না, তারা সঙ্গে সঙ্গে আবার খুলে দেবে। এটাই হচ্ছে গ্রুপ 13-র যে কোনো লুইস অ্যাসিডের বেসিক প্রিন্সিপাল এটাই, তারা সবসময় ইলেকট্রন নেয় দিয়ে মাইনাস চার্জ হয়, আবার মাইনাস চার্জকে না রাখতে পেরে আবার ইলেকট্রনটাকে ছেড়েও দেয়। ওকে, তাহলে দেখো এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, আবার অ্যালুমিনিয়ামের মতো মেটালের মাথায় মাইনাস চার্জ আছে, তাহলে এই বন্ডটা এভাবে এখানে খুলে গেল। তাহলে কি তৈরি হলো এখান থেকে, দেখো এখান থেকে তৈরি হলো এই 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 আর এই এইচ। এবার দেখো এটা টটোমারাইজ করে চলে আসবে কোথায়, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টে। ওকে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল রিকোয়ার্ড প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টটা কখন তৈরি হবে, যখন টেম্পারেচার আমাদের থাকবে গ্রেটার দেন 370 ডিগ্রি। টেম্পারেচার যখন থাকবে গ্রেটার দেন 370 ডিগ্রি, এবং এই প্রোডাক্টটা থার্মোডিনামিক্যালি স্টেবল প্রোডাক্ট। কেন দেখো, তার কারণ এখানে একটা 6 মেম্বার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে। দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে প্রোডাক্টটা স্টেবিলাইজ হতে পারে, তাই এটা একটা থার্মোডিনামিক্যালি স্টেবল প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে থার্মোডিনামিক্যালি স্টেবল প্রোডাক্ট। ওকে, এটাকে বলা হয় টিসিপি, থার্মোডিনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, মানে যেখানে প্রোডাক্ট স্টেবল হয় কিন্তু যেটাকে তৈরি করতে খুব হাই টেম্পারেচারের দরকার পড়ে। ওকে, এবার দেখো যদি টেম্পারেচারটা লো টেম্পারেচার থাকে, তাহলে এখানে অ্যাটাকটা এভাবে না হয়ে যদি টেম্পারেচারটা লো থাকে, তাহলে দেখো অ্যাটাকটা কিভাবে হয়, টেম্পারেচার যদি লো থাকে তাহলে দেখো অ্যাটাকটা প্যারা পজিশন থেকে, এটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে গিয়ে অ্যাটাক করলো। ওকে, তাহলে আমার কি প্রোডাক্ট তৈরি হলো দেখো, ওকে এটা প্লাস চার্জ, আবার এই মাইনাস চার্জটাকে তোলার জন্য আর অক্সিজেনের প্লাস চার্জটা নিউট্রালাইজ করার জন্য ওই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় যাবে, আমার তৈরি হলো এই জিনিস। এই এবার দেখো প্রোটনটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে। ওকে, এটা টটোমারাইজ করে তৈরি হয়ে গেল আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। এই হলো আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট। ওকে, তো অনেক সময় আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় কি, এই ধরনের কোন একটা সাবস্ট্রেট দিয়ে বলা হয় এখানে টটোমারাইজেশন হবে নাকি। দেখো এখানে এই ধরনের সিস্টেমে টটোমারাইজেশন হয়। দেখো এই বন্ডটা এই প্রোটনটা এখানে পড়লো। আচ্ছা, এটাকে যদি আমি আরো ভালোভাবে দেখাই, দেখো এই স্টেপটাকে,
দেখো এই প্রোটনটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, ঠিক আছে। এই ধরনের এই ধরনের কনজুগেটেড সিস্টেমে কিন্তু টটোমারাইজেশন হয়। ওকে, তো এটা টটোমারাইজ করে কি হবে, এই সিস্টেমটা টটোমারাইজ করে ডিজায়ার্ড প্রোডাক্টের দিকে যাবে। কিন্তু টেম্পারেচারটা এখানে কত রাখা হয়েছে, এখানে টেম্পারেচারটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে, তবে এই প্রোডাক্টটা তৈরি হবে। এবং এটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। ওকে, এটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, মানে লো টেম্পারেচারে যে প্রোডাক্টটা তৈরি করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই রিঅ্যাকশনের সাবস্ট্রেটটাকে বানানো হয় কিভাবে। দেখো তুমি যদি কোনো একটা ফেনলিক কম্পাউন্ডে এই ফেনল এর সঙ্গে যদি তুমি রিঅ্যাকশন করাও অ্যাসিড ক্লোরাইডে, ওকে, যদি তুমি রিঅ্যাকশন করাও অ্যাসিড ক্লোরাইডে, তাহলে দেখো ফেনলের এই লোন পেয়ার আছে, এখান থেকে এখানে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে কি তৈরি হবে, প্লাস চার্জ। দেখো এটা অ্যাটাক করেছে, এটা ও মাইনাস হয়ে খুলে গেছে, এটা সিএল, এটা আর। এবার দেখো এই প্রোটনটা এখানে গেল, অক্সিজেনের চার্জটা নিউট্রালাইজ হলো, তাহলে কি তৈরি হলো, ও মাইনাস সিএল আর। ওকে, ও মাইনাস সিএল আর, এটা এখানে পড়লো, অক্সিজেন ভালো লিভিং গ্রুপ বেরিয়ে গেল। ওকে, দেখো আমাদের তৈরি হয়ে গেল এই ডিজায়ার্ড প্রোডাক্ট। দেখো এখান থেকে একটা H প্লাস বেরিয়েছে, এখান থেকে একটা Cl বেরিয়েছে, আলটিমেটলি এখানে একটা HCl বেরোবে। আমরা এই রিঅ্যাকশনটাকে এভাবেও দেখাই, দেখো এখান থেকে একটা H প্লাস নিই, আমরা এই রিঅ্যাকশনটাকে মাঝে মাঝে এভাবেও দেখাতে অভ্যস্ত। দেখো OH প্লাস ClOr, আমরা এটাকে এভাবে দেখিয়ে দিই, আমরা এই রিঅ্যাকশনটাকে প্রচলিতভাবে এভাবে দেখিয়ে দিই। ওকে, তাহলে এভাবেও আমরা ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের যে সাবস্ট্রেট সেটাকে আমরা বানাতে পারি। ওকে, এটা ছাড়াও আরও একটা প্রসেস আছে এইটাকে বানানোর, সেটা হচ্ছে দেখো তুমি কোনো একটা ফেনল নাও, সেই ফেনলটাকে রিঅ্যাক্ট করাও একটা অ্যানহাইড্রাইড দিয়ে। ওকে, একটা অ্যানহাইড্রাইড দিয়ে রিঅ্যাক্ট করো, তাহলে কি হবে, দেখো এখানকার লোন পেয়ার দিয়ে এই কার্বনিল অ্যাটাক, এটা খুলবে, তাহলে কি তৈরি হলো, এখানে অক্সিজেন। দেখো এই কার্বনে গিয়ে অ্যাটাক হয়েছে ও মাইনাস, এখানে একটা আর লেগে আছে, এখানে ও আর, দেখো এখানে একটা প্রোটন লেগেছিল, এই H প্লাস। ওকে, দেখো এখান থেকে এই প্রোটনটা উঠে গেল, অক্সিজেনের মাথার চার্জ নিউট্রালাইজ হয়ে গেল। আবার দেখো যখন এটা পড়বে, এই অ্যাসিটেট আয়নটা হচ্ছে এই যে কার্বক্সিলেট আয়নটা হচ্ছে একটা স্টেবল কার্বন আয়ন, তাহলে এটা এখান থেকে খুলে বেরিয়ে যাবে। কি তৈরি হলো তাহলে, দেখো আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি হয়ে গেল, পড়ে রইল, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট তৈরি হয়ে গেল এখানে। এবং দেখো এখান থেকে একটা প্রোটন বেরিয়েছে, এখান থেকে একটা অ্যাসিটেট আয়ন বেরিয়েছে, যে আলটিমেটলি একটা কার্বক্সিলিক অ্যাসিড পড়ে রইল। তাহলে আমরা এভাবেও একটা ফেনলকে অ্যানহাইড্রাইডের সঙ্গে রিঅ্যাকশন করিয়েও ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের সাবস্ট্রেট তৈরি করতে পারি, এবং আমরা একটা ফেনলের সঙ্গে অ্যাসিড ক্লোরাইডের রিঅ্যাকশন করিয়েও আমরা ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের সাবস্ট্রেটটাকে বানাতে পারি। ওকে, থ্যাংক ইউ।